আসসালামু আলাইকুম। দেশটি ছিল মেঘের ওপরে, যেখানে রামধনু প্রতিদিন আকাশ সাজায়। কত রং বিরঙের পাখি গান গায়ে উড়ে বেড়ায় মনের সুখে। সেখানে বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভাসে। সূর্য মামা ওঠার সাথে সাথে বাস্তবতা শুরু হয়ে যায়। সবার হুড়োহুড়ি পড়ে যায়। ফুলেদের, পাখিদের, কাঠবিড়ালি, হরিণ, সবার মধ্যে সেখানে গরমের কোনো বালাই নেই। চোখের পলকে কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা হওয়ার ঝলক। সবাই বলে পরীর দেশ। সেই পরীর দেশের পরীদের মধ্যে ছিল দুই পরী, দুই বোন। নীলা ছিল শান্ত শিষ্ট কোমল হৃদয়ের, আর ইলা ছিল একেবারে উল্টো, দুরন্ত নিষ্ঠুর কুটিল মনের। নীলা তার দিদি ইলাকে বড় ভালোবাসত। নীলা হরিণের দলের সাথে খেলতো, পাখিদের সুরে সুরে মিলিয়ে গাইতো, আর ইলা এইসব একদমই সহ্য করতে পারত না। আকাশ বাতাসের পক্ষী ছিল নীলার প্রাণের সাথী। সারাদিন রামধনুর রং ও রঙিন প্রজাপতির পিছনে ছুটে ঝর্ণার জলে কাগজের নৌকা ভাসিয়ে দিনের শেষে ঘরে আসতো নীলা। প্রথম ইলা ও নীলার সাথে সাথে থাকতো, খেলতো দুই ছোট্ট পরী, হাসিতে ভরে থাকতো সেই দেশ। কিন্তু বড় হয়ে ওঠবার সাথে সাথে ইলা তার বোনের থেকে দূরে থাকতে শুরু করেছিল। পাল্টে গেল সে। নীলা অনেক চেষ্টা করেছে আর আগে দিদিকে ফিরে পেতে, কিন্তু সে পেল না। একদিন নীলা তার দিদিকে বলল, জানিস দিদি, কাল রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে? দেখেছি এক সবুজ পাহাড়, যার চূড়া সূর্যের আভায় লাল, আর এক গুহা খুব গভীর অন্ধকার, যার মাঝে দুটো কাঠি আলো বলয় ঘেরা। আর কি দেখলি? উৎসুক হয়ে জিজ্ঞাসা করল ইলা। আর এক বুড়িমা যেন আমার বলল, তাড়াতাড়ি আয় বাচ্চা, আর কতদিন আগে আগলে রাখি। তখনই ঘুমটা ভেঙে গেল। ওহ, কিছু নয়, স্বপ্নই হয়। না রে দিদি, বুড়িমা বলেছে পূর্ণিমার দিন পক্ষীরাজ আসবে নিতে। দূর, ওই রকম হয় নাকি? আর যদি সত্যি হয় তা তো আমার কেন বলবো না? কি জানি, তবে আমি গেলে তোকেও নিয়ে যাব দিদি। আচ্ছা, সে দেখা যাবে, হেসে বলল ইলা। নীলা চলে যেতে ভাবতে বসলো। ইলা বোনের প্রতি ঐশ্বর্য মন ভরে গেল ওর। যেরকম হোক, নীলা নয়, ও যাবে সেই পাহাড়ে। এখন ইলার ইচ্ছা সেই জাদুকাঠি পাওয়ার, যেটা 7 সমুদ্র পারে এক সবুজ পাহাড়ের গোয়ায় আছে, আর এক জাদু বুড়ির পাহারায়। যদিও মুখে নীলাকে কিছু বলল না ইলা, কিন্তু দিন গুনতে লাগলো পূর্ণিমার। দেখতে দেখতে পূর্ণিমার দিন চলে এলো। সকাল থেকে ইলার আনন্দ আর ধরনা সুযোগ বুঝে নীলাকে বলেছে সন্ধ্যার সময় নীল পদ্ম তুলে নিয়ে আসতে। নীল পদ্ম সূর্যের অস্ত যাওয়ার পর নীল দিঘি বুকে ফোটে। সন্ধ্যার আগে রূপসী নদীর তীরে পক্ষীরাজের অপেক্ষা করতে থাকে ইলা। মনে মনে খুশি হয়, ভাবে যাক, আপদটা দূর করা গেছে, একবার জাদুকাঠি হাতে পেলে হয়। এদিকেও নীলাও ভুলেছে আজ পূর্ণিমা, সেই পদ্ম অহনের ব্যস্ত হয়ে পড়ল। এলাকে অবাক করে দিয়ে চাঁদের রূপলি আলোয় ডানা ধুয়ে শুধু সাদা রঙের পক্ষীরাজ নদীর তীরে নামল। ইলা দেরি না করে পক্ষীরাজের পিঠে উঠে বসতেই পক্ষীরাজ উড়ে গেল জাদু পাহাড়ের উদ্দেশ্যে। ঘরে ফিরে নীলা দেখে ঘর শূন্য। দিদি কোথায়? অনেক খোঁজে ডাকাডাকি করেও দিদির সাড়া নয় পেয়ে কাঁদতে লাগলো নীল কমল পড়ে রইল অবহেলায়। নীলাকে কাঁদতে দেখে বনের হরিণ এলো, পাখির দল এলো, তবুও দিদি এলো না। তাদের মধ্যে এক হরিণ কোথা থেকে খবর নিয়ে এসে জানালো তার দিদি পক্ষীরাজের ঘোড়ায় চড়ে কোন সমুদ্রের পাড়ি দিয়েছে।
তখন নীলার মনে পড়ল যে আজ তো পূর্ণিমা। সে বিশ্বাস করতে পারছিল না দিদি তাকে ফেলে একা চলে গেল। এক ছুটে সেই নদীর তীরে এলো নীলা। অন্ধকার আকাশের বুকের ওপার থালার মতো চাঁদের দিকে চেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে ঘাসের হীরের মতো জ্বলতে লাগলো। ধীর পায়ে ঘরে ফিরে এলো নীলা। রাত জেগে বসে রইল সে। এদিকে সাত সমুদ্র পেরিয়ে সে সবুজ পাহাড়ের গোয়ার মুখে দাঁড়ালো পক্ষীরাজ ঘোড়া। সেখানে তখন দিন। ইলা দেখলো সামনে সংকীর্ণ পথ। কিছু দূরে দূরে গুহায় গা থেকে হালকা হলুদ আলো বেরোচ্ছে। এসবে সময় নষ্ট না করে নিজেই লক্ষ্য পূরণ করে ফিরতে হবে তাড়াতাড়ি, মনে মনে ভেবে গুহার ভিতরে ঢুকলো ইলা। বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পেল এক বুড়িমাকে, কিন্তু কোথাও কোনো জাদুকাঠি চিহ্ন নেই। সে দেখে বিরক্তি নিয়ে ইলা জিজ্ঞাসা করলো বুড়িমাকে, ও বুড়ি, জাদুকাঠি কই? আমায় তাড়াতাড়ি দাও, নিয়ে যাই। তুমি কে বাচ্চা? তুমি তো সেই পরী নও। আমি তার দিদি ইলা। তার জ্বর, তাই আমায় সেই পাঠিয়েছে। বুড়িমার চোখ দুটো জ্বলে উঠল রাগে। ভয় পেয়ে গেল ইলা। মিথ্যাবাদী! আমি জানি না কেন এসেছিস তুই। কি তোর উদ্দেশ্য? বোনকে ঠকিয়ে ভাবছিস হাতে পাবি জাদুকাঠি? যে জাদুকাঠি সত্যবাদী ও সৎ দয়াবতী পরীর হাতে সাজে, তাই তুই কোনো সাহসে নিতে চাস? গাছগাছালি সরিয়ে ফেলে করতে চাস রাজপ্রাসাদ? আজ থেকে তুই এখানেই বন্দি থাকবি। যদি নীলা তোকে ক্ষমা করে এখানে এসে নিয়ে যায় তোকে, তবেই তুই ফিরতে পারবি। ক্ষমা করো আমায় বুড়িমা, আমার ভুল হয়েছে, আমায় যেতে দাও। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল ইলা। বুড়িমা চোখের পলকে কোথায় চলে গেল। ইলা উঠে গোয়ার ওই কক্ষ থেকে বেরোনোর পথ খুঁজতে লাগলো, কিন্তু সব দিকে দেওয়াল। যে পথে এসেছিল সেই পথও কোথায় হারিয়ে গেছে। হতাশ হয়ে দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ল সে। ভয়ে তার ভিতর যেন শুকিয়ে যাচ্ছে। নিজের কাজের জন্য অনুতপ্ত হলো ইলা। মনে মনে বোনকে ডাকতে লাগলো। জেগে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল নীলা। স্বপ্নে সেই দেখল তার দিদার অশ্রুভরা চোখ আর করুণ স্বর, আমায় বাঁচাও বোন, আমি এই জাদু পাহাড়ে গুহায় বন্দি। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তার। দিদি বন্দি, যেভাবে হোক দিদিকে বাঁচাতে হবে, এক্ষুনি যেতে হবে সেই পাহাড়। বাকুল হয়ে উঠল নীলা দিদির ভাবনায়। ছুটে বাইরে এসে দেখলো রাত তখনও আছে। চাঁদ পশ্চিম আকাশে ঢলে পড়েছে। যা করা তাড়াতাড়ি করতে হবে ভেবে এক ছুটে নদীর ধারে এলো নীলা। মনে মনে চোখ বুঝে সে পক্ষীরাজকে ডাকতে নদীর তীরে হাজির হলো পক্ষীরাজ। ঘোড়ায় তার পিঠের সোনার সাজ রূপালি আলো ঝিলমিল করে উঠল। নীলা উঠে বসতেই শোঁ করে উড়ে গেল পক্ষীরাজ জাদু পাহাড়ের পথে। দূর থেকে সেই মায়ার পাহাড় দেখে অবাক হয়ে গেল নীলা। পাহাড়ের চূড়ায় বরফের ঝালক, সূর্যের কিরণ ঝলমল করছে। লাল, নীল, হলুদ কত রঙের ফুল ভারে নুইয়ে পড়েছে গাছের শাঁখা। গোয়ার মুখ পক্ষীরাজ দাঁড়াতে খুলে গেল। গোয়ার বন্ধ দ্বারা। নীলা খুব সাবধান ধীর পায়ে ঢুকলো গোয়ার ভিতরে। এক হালকা মায়াবী আলোয় গুহার ভিতরটা ভরে আছে। বেশ কিছু দূর যাওয়ার পর নীলা দেখতে পেল এক কক্ষ। তার দরজার সামনে সেই স্বপ্ন দেখা বুড়িমা হাসি মুখে দাঁড়িয়ে। বুড়িমা, আমার দিদি কোথায়? আমি দিদিকে নিয়ে যেতে এসেছি, বাকুলভাবে বলল নীলা। হয় দিদি নয় জাদুকাঠি, কোনোটা চাস বাছা? দিদি, আমার দিদিকেই চাই, জাদুকাঠি দরকার নাই আমার। সে কি বাচ্চা, তুমি জাদুকাঠি চাও না? জাদুকাঠি থাকলে যা চাইবে তাই পাবে। ভেবে দেখো দিদি তোমার সাথে কেমন ব্যবহার করেছে। দিদি যা করেছে তার জন্য অনুতপ্ত। আর আমার কাছে দিদির চেয়ে, আপন দিদির চেয়ে মূল্যবান কিছু নেই। চাই না আমার জাদুকাঠি, আমার দিদিকে এনে দাও।
ফোকলা হেসে বুড়ি একটা দেওয়াল ছুঁতেই নীলা দেখতে পেল তার দিদি বসে আছে। মাটিতে ছুটে গিয়ে দিদিকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস তো দিদি? আর ভয় নেই, তোকে নিতে এসেছি, চল দিদি। বোনকে জড়িয়ে কেঁদে ফেলল ইলা। আমায় ক্ষমা কর বোন, আমি ভালো দিদি হতে পারিনি, ক্ষমা কর আমায়। ছি দিদি, ক্ষমা চাইবি না, বোনের কাছে ক্ষমা কি চাইছিস? তুই সবচেয়ে ভালো দিদি। দিদির কপালে চুমু করে বলল নীলা। দুই বোনে বেরিয়ে আসতে যাবে এমন সময় পথ আগলে দাঁড়ালো সেই বুড়িমা, তার হাতে সেই জাদু কাঠি। হেসে বলল, এই নাও বাচ্চারা, এই জাদু কাঠি তোমাদের। আর মনের ইচ্ছা যেন না জন্মায়, তাহলে এই কাঠির আবার এখানেই ফিরে আসবে, আর কখনো তোমরা তা পাবে না। যাও বাচ্চারা। এই বলে জাদুকাঠি দুটো দুই বোনের হাতে দেওয়ার সাথে সাথে চমক তার সেই রূপালী নদীর তটে দাঁড়িয়ে। এরপর ওই জাদুকাঠি দিয়ে আরও সুন্দর করে তাদের দেশ সাজালো নীলা ইলা। সেখানে রইল শুধু খুশি ভালোবাসা, সেটাই রইল না ঈর্ষা হিংসা। স্বপ্নের মতো সুন্দর মেঘের উপরে সেই পরীর দেশ। কোনো এক অজানা ঠিকানায় যাবে নাকি সেই দেশে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা শুনতে চলেছি 2 নম্বর ঘটনা। আসসালামু আলাইকুম। রাজপুত্রের বয়স 20 পার হয়ে যায়। দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে। ঘটক বললে, বাক্কি রাজের মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপের পুষ্পবৃষ্টি। রাজপুত্রর মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। দ্বিত হেসে বললে, কন্দরাজের মেয়ের অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়েছে, যেন দক্ষলতার আঙুলের গুচ্ছ। রাজপুত্র শিকার চলে বনে চলে যায়, দিন যায়, সপ্তাহ যায়, ফিরে আসে না। দ্বিত এসে বললে, কম্বরাজের রাজকন্যাকে দেখে এলেম। ভোরবেলার দিগন্তর খাটির মতো বাঁকা, চোখের পল্লব শিশিরে সিগ্ধ আলোতে উজ্জ্বল। রাজপুত্র ভর্তৃহরির কাব্য পড়তে লাগলো, পুঁথি থেকে চোখ তুলল না। রাজা বললে, এর কারণ ডাকো দেখি মন্ত্রীর পুত্রকে। মন্ত্রী পুত্র এলো। রাজা বললে, তুমি তো আমার ছেলের মিত্র, সভা করে বলো, বিবাহে তার মন নেই কেন? মহারাজ যখন থেকে তোমার ছেলে পরিস্থানের কাহিনী শুনেছে, সেই অবধি তার কামনা সে পরীকে বিয়ে করবে। রাজার হুকুম হলো, পরিস্থান কোথায় খবর চাই। বড় বড় পণ্ডিত ডাকা হলো, যেখানে যত পুঁথি আছে তারা সব খুলে দেখলে। মাথা নেড়ে বললেন, পুঁথির কোনো পাতায় পরিস্থানের কোনো ইশারা মেলে না। তখন রাজসভায় সদাগরদের ডাকে পড়ল। তারা বলল, সমুদ্র পার হয়ে কত দ্বীপের ঘুরলাম, এলা দ্বীপে, মরিচ দ্বীপে, লবণ্যলতার দেশে আমরা গিয়েছি, মঙ্গল দ্বীপে চন্দন আনতে মুগনিয়াতের সন্ধানেও গিয়েছি, কৈলাসের দেবদারুর বনে কোথাও পরিস্থানের কোনো ঠিকানা পাইনি। রাজা বলল, ডাকো মন্ত্রী পুত্রকে। মন্ত্রী পুত্র এলো। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, পরিস্থানের কাহিনী রাজপুত্র কার কাছ থেকে শুনেছে? মন্ত্রীর পুত্র বললেন, সে যে আছে নবীন পাগলা, মাসি হাতে বনে বনে ঘুরে বেড়ায়। শিকার করতে গিয়ে রাজপুত্র তারই কাছে পরিস্থানের গল্প শোনে। রাজা বললে, আচ্ছা ডাকো তাকে। নবীন পাগলা এক মুঠো বনের ফুল ভেট দিয়ে রাজ্যর সামনে দাঁড়ালো। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, পরিস্থানের খবর তুমি কোথা থেকে পেলে? সে বললে, সেখানেও তো আমার সদাই যাওয়া আসে। রাজা জিজ্ঞাসা করলেন, কোথায় সেই জায়গা? পাগলা বললেন, তোমার রাজ্যর সীমানায় চিত্রগিরি পাহাড়ের তলে কামক্য
বনের ধারে। রাজা জিজ্ঞাসা করলেন, সেখানে পরী দেখা যায়? পাগলা বললেন, দেখা যায়, কিন্তু চেনা যায় না। তারা ছদ্মবেশে থাকে, কখনো কখনো যখন চলে যায় পরিচয় দিয়ে যায়, আর দরবার পথ থাকে না। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি তাদের চেনো কি উপায়ে? পাগলা বললেন, কখনো একটা সুর শুনে, কখনো বা একটা আলো দেখে। রাজা বিরক্ত হয়ে বললেন, এর আগাগোড়া সমস্তই পাগলামি, একে তাড়িয়ে দাও। পাগলার কথা রাজপুত্রের মনে গিয়ে বাজল। ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলের ঠেলাঠেলি, আর শিরেশ সরস ফুলের বনে প্রাপ্ত শিউরি উঠেছে। রাজপুত্র চিত্রগিরিতে একা চলে গেল। সবাই জিজ্ঞাসা করলে, কোথায় যাচ্ছ? সে কোনো জবাব করল না। গুহার ভিতর দিয়ে একটা ঝর্ণা ঝরে আসে, সেটি গিয়ে মিলেছে কামক্ষ সরোবরের। গ্রামের লোক তাকে বলে উদো ঝর্ণা। সেই ঝর্ণা তলায় একটা পুরা মন্দিরে রাজপুত্র বাসা নিলেন। এক মাস কেটে গেল। গাছে গাছে যে কচি পাতা উঠেছিল তাদেরও রং ঘন হয়ে আসে, আর ঝরা ফুলের বন পথ ছেড়ে যায়। এমন সময় একদিন ভোরে স্বপ্ন রাজপুত্রর কানে একটা বাঁশির সুর এলো। জেগে উঠে রাজপুত্র বললেন, আজ পাবো দেখা। তখনই ঘোড়ায় চড়ে ঝর্ণা নদীর ধার তীর বেয়ে চলল, পৌঁছে কামক্ষ সরোবরের ধারে। দেখে সেখানে পাহাড়ের এক মেয়ে পদ্মবনের ধারে বসে আছে। ঘোড়ার তার জল ভরা, কিন্তু ঘাটে থেকে সে ওঠে না। কালো মেঘে কানের উপর, কালো চুলে একটি শিরেশ ফুল পড়েছে। গোদলিতে যেন প্রথম তারা। রাজপুত্র ঘোড়া থেকে নেমে তাকে বললেন, তোমার ওই কানের সরস ফুলটি আমাকে দেবে? যে হরিণী ভয় জানে না, এ বুঝি সেই হরিণী। ঘাড় বেঁকিয়ে একবার সেই রাজপুত্রর মুখের দিকে চেয়ে দেখল। তখন তার কালো চোখের উপর একটা কিসের ছায়া, আর ঘন কালো হয়ে নেমে এলো। ঘুমের উপর যেন স্বপ্ন, দিগন্তর যেন প্রথম শ্রাবণের সঞ্চার। মেয়েটি কান থেকে ফুল খসিয়ে রাজপুত্রর হাতে দিয়ে বললেন, এই নাও। রাজপুত্র তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন পরী? আমাকে সত্যি করে বলো। শুনে একবার মুখ দেখা দিল বিস্ময়, তারপরে আশ্বিন মেঘের আচমকা বৃষ্টির মতো তার হাসির উপরে হাসি। সে আর থামতে চায় না। রাজপুত্র মনে ভাবল, স্বপ্ন বুঝি ফল। এ হাসির সুর যেন সেই বাঁশির সুরের সঙ্গে মেলে। রাজপুত্র ঘোড়ার চড়ে দুই হাত বাড়িয়ে দিলে, বললেন, এসো। সে তার হাত ধরে ঘোড়ায় উঠে পড়ল। একটুও ভাবল না তার জল ভরা ঘোড়া ঘাটে রয়ে পড়ে। সরসের ডাল থেকে কোকিল ডেকে উঠল, কু 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 কু। রাজপুত্র মেয়েটিকে কানে কানে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম কাজরি। উদাস ঝরা ধারে দুজনে গেল সেই পোড়া মন্দিরে। রাজপুত্র বললেন, এবার তোমার ছদ্মবেশ ফেলে দাও। বোনের মেয়ে, আমরা তো ছদ্মবেশে জানি না। রাজপুত্র বললেন, আমি যে তোমার পরীর মূর্তি দেখতে চাই। পরীর মূর্তি? আবার সে হাসি হাসি উপর হাসি। রাজপুত্র ভাবলেন, এই হাসির সুর এই ঝর্ণার সুরের সঙ্গে মেলে। এ আমার ঝর্ণার পরী। দিনের পর দিন যায়। রাজপুত্র জ্যোৎস্না রাত্রে বিছানা জেগে ওঠে, চেয়ে দেখে কাজরির ছদ্মবেশ একটু কোথাও খসে পড়েছে কিনা। দেখে যে কালো মেঘের কালো চুল এলিয়ে গেছে, আর তার দেহখানি যেন কালো পাথরে নিখুঁত করে খোদা একটি প্রতিমা। রাজপুত্র চুপ করে বসে ভাবে, পরী কোথায় লুকিয়ে রইল।
রাত্রে অন্ধকারে আড়ালে ওষার মতো। রাজপুত্র ঘরের লোকের কাছে লজ্জা পেলে। একদিন মনে একটু রাগও হলো। কাজলির সকালবেলায় বিছানা ছেড়ে যখন উঠতে চায়, রাজপুত্র শক্ত করে তার হাত চেপে ধরে বলল, আজ তোমাকে ছাড়ব না, নিজ রূপ প্রকাশ করো, আমি দেখি। এমনই কথা শুনে বোনের যে হাসি হেসেছিল সেই হাসি আরও বেরোলো না। দেখতে দেখতে দু চোখ জলে ভরে এলো। রাজপুত্র বললেন, তুমি কি আমায় চিরদিন ফাঁকি দেবে? সে বললেন, না, আর নয়। রাজপুত্র বললেন, তবে একবার কার্তিকী পূর্ণিমার পুরীকে যেন সবাই দেখে। পূর্ণিমার চাঁদ এখন মাঝ গগনে, রাজবাড়ির নব নহবতে মাঝরাত্রে সুরে ঝিমিঝিমি টান লাগে। রাজপুত্র বরসজ্জায় পর হয়ে হাতে বরণমালা নিয়ে মহলে ঢুকলো। পরীর বউয়ের সঙ্গে আজ হবে তার শুভদৃষ্টি। শয়ন ঘরের বিছানায় সাদা আস্তরণ, তার উপর সাদা কুন্দ ফুল রাস করা, আর উপরে জানলা বেয়ে জ্যোৎস্না পড়েছে। আজ কাজরি সে কোথায় নেই। 3 প্রহরের বাঁশি বাজালো, চাঁদ পশ্চিমে হেলেছে। একে একে কটুস্বরে ঘর ভরে গেল। পরী কই? রাজপুত্র বললেন, চলে গিয়ে পরী আপন পরিচয় দিয়ে যায়, আর তখন তাকে পাওয়া যায় না।